সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বাতিল নিষেধাজ্ঞা, ফেঁসে গেল জামায়াত, দেশে ফেরার পথে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটে পোশাক খাত যখন ধুঁকছে, তখন বিএনপি সরকার কার স্বার্থে কাজ করছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব তারেক রহমানকে ঘিরে দুর্নীতির আশঙ্কা, আইএমএফ ঋণ নিয়েও শঙ্কা রেজা কিবরিয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এক কুমিরের পেটে সমগ্র বাংলাদেশ, ফ্রান্সিস বেকনের রিভেঞ্জ অফ নেচার মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব ১২ ঘণ্টা লোডশেডিং, ভ্যাপসা গরমে ভরসা হারিকেন, চরম ভোগান্তিতে ১৮ লক্ষ পরীক্ষার্থী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তীব্র জ্বালানি সংকট, পাম্পে নেই তেল, সরকার বলছে সব ঠিক আছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বোয়ালমুড়িতে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, তেহরান ওয়াশিংটন সংলাপ পুনরুজ্জীবনের আভাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আলোচনার গুঞ্জনেও যুদ্ধের হুঙ্কার দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আওয়ামী লীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া, দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে ভিড়েছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয় আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার বা তার দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আওয়ামী লীগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আওয়ামী লীগ তাদের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামায়াত, তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ, তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে। তাতে বেশ চিন্তায় জামায়াত সহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আওয়ামী লীগে খুশির হাওয়া।
তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে, কিন্তু হাদির হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামায়াত জড়িত। বাংলাদেশে তৈরি পোশাক খাত এই মুহূর্তে যে সংকটের মধ্যে আছে সেটা নিয়ে ভাবলেই যে কারো বুক ভারী হয়ে আসার কথা। আশুলিয়ার একটা কারখানায় 10 ঘণ্টার মধ্যে 5 থেকে 7 ঘণ্টা বিদ্যুৎ নেই। জেনারেটর চালাতে ডিজেল লাগবে, কিন্তু ডিজেল পেতে পাম্পে পাম্পে ঘুরতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। মাসের জ্বালানি খরচ 15 লাখ থেকে 1 লাফে 30 লাখে উঠে গেছে। এর মধ্যে তুলার দাম বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে। বিদেশি বায়াররা বাড়তি দাম দিতে রাজি নয়। বিজিএমইএ বলছে উৎপাদন সক্ষমতা গড়ে 25 থেকে 30% কমে গেছে। গত মার্চে রপ্তানি কমেছে গত বছরের একই মাসের চেয়ে 19%। এই পরিস্থিতিতে দেশ চালাচ্ছে যে সরকার, তাদের কার্যকলাপ দেখলে বোঝা দুষ্কর যে তারা আসলে এই সংকট সমাধান করতে চায় কিনা, নাকি সংকটটাকে বাঁচিয়ে রেখে সুবিধা নেওয়াটাই তাদের কাজ। এই বছরের 12 ফেব্রুয়ারির নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়ই? দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না। সাধারণ মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি এখন ক্ষমতায়। একটা দল যেটা জন্ম হয়েছিল সেনাদাসে, যেটা গড়ে উঠেছে দুর্নীতি আর সন্ত্রাসকে আঁকড়ে ধরে, সেই দলের নাম সর্বস্ব মন্ত্রিসভা এখন কোটি মানুষের জীবন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানি সংকটের কথা বলতে গেলে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ফুয়েল ক্রাইসিস তাৎক্ষণিকভাবেই সমাধান করে দেওয়া হয়েছে। এই কথাটা পড়ে হাসবেন না কাঁদবেন ঠিক বোঝা যাচ্ছে না। যে সংকটে হাজারো কারখানার উৎপাদন 30% কমে গেছে, রপ্তানি 19% পড়ে গেছে, শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে মালিকরা দুশ্চিন্তায় আছেন, সেই সংকট তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গেছে। এই দাবি করতে একটুও লজ্জা লাগে না? ফুয়েল কার্ড দেওয়া হচ্ছে, 1000 কারখানা আবেদন করেছে, বিপিসির সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়েছে। এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবতা হল এই সংকটের শিকড় অনেক গভীরে। ডলার সংকট, বিদেশি মুদ্রার রিজার্ভের হাল, তেল, গ্যাস, কয়লা আমদানির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান কোথা থেকে আসবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বছরের শেষ প্রান্তিকে সত্যিই চালু হবে কিনা, এই প্রশ্নগুলোর কোনো সৎ জবাব সরকারের কাছে নেই। বরং যা দেখা যাচ্ছে তা হল সমস্যার মূলে না গিয়ে লোক দেখানো কিছু পদক্ষেপ নিয়ে বাহবা নেওয়ার চেষ্টা। আর এটাই বিএনপির চিরকালের রাজনীতি। সমস্যা তৈরি করো অথবা সমস্যাকে আরও জটিল করো, তারপর সেই সমস্যারই অর্ধেক সমাধান করে ত্রাণকর্তা সাজো। পোশাক খাতের ব্যবসায়ীরা সরাসরি বলছেন, এভাবে চলতে থাকলে বিদেশি বায়াররা বিকল্প বাজারের দিকে সরে যাবে। বাংলাদেশ এখন পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। এই অবস্থানটা রাতারাতি তৈরি হয়নি, লাখো শ্রমিকের ঘাম আর পরিশ্রমে তৈরি হয়েছে। একটা অযোগ্য, জনবিচ্ছিন্ন সরকারের ব্যর্থতায় সেই অর্জন মাটিতে মিশে যেতে পারে। ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কের চাপ আগে থেকেই ছিল, তার উপর এই জ্বালানি সংকট এসে পড়েছে। টানা 8 মাস ধরে রপ্তানি কমছে। এই সময়টায় দরকার ছিল একটা সরকার যেটা সত্যিকার অর্থে কাজ করতে জানে, কূটনৈতিক দর কষাকষিতে পারদর্শী এবং দেশের অর্থনীতির স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। বিএনপি সরকার সেই মানদণ্ডের ধারে কাছেও নেই। একটা দল যেটার বৈধতাই প্রশ্নবিদ্ধ, যেটা জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় এসেছে, সেই দলের লাখো শ্রমিকের ভবিষ্যৎ জিম্মি হয়ে আছে। এটাই বোধহয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট। বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF থেকে ঋণ প্রাপ্তি নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বিএনপি ঘরানার রাজনীতিতে। দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রেজা কিবরিয়ার সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি দেওয়া এক বক্তব্যে রেজা কিবরিয়া দাবি করেন, ভবিষ্যতে সম্ভাব্য দুর্নীতির আশঙ্কা আন্তর্জাতিক মহলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যার কারণে বাংলাদেশ IMF-এর নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে বাধার মুখে পড়তে পারে। এমনকি বিদ্যমান ঋণ কর্মসূচিতেও কঠোর অবস্থান নিতে পারে সংস্থাটি।
তিনি বলেন, তারেক রহমানকে ঘিরে অতীতের দুর্নীতির অভিযোগ এবং ভবিষ্যতে একই ধরনের ঝুঁকির সম্ভাবনা আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তার ভাষ্য অনুযায়ী এই আশঙ্কাই আন্তর্জাতিক সংস্থাগুলোর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। রেজা কিবরিয়া আরও উল্লেখ করেন, যদি আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করে ভবিষ্যতে দুর্নীতির ঝুঁকি রয়েছে, তাহলে তারা নতুন ঋণ তো দূরের কথা, বিদ্যমান ঋণ কার্যক্রমেও কঠোরতা আরোপ করতে পারে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি দেশের অর্থনৈতিক ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার শামিল। সমালোচকদের মতে ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক বিরোধ বা অতীতের অভিযোগকে সামনে এনে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের মতো সংবেদনশীল বিষয়কে ব্যাখ্যা করা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। তারা বলছেন, এমন মন্তব্য দেশের প্রতি আন্তর্জাতিক আস্থাকে ক্ষুণ্ণ করতে পারে এবং বিনিয়োগ পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অন্যদিকে অর্থনীতি বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, আইএমএফের ঋণ অনুমোদন মূলত দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব নীতি, আর্থিক খাতের সংস্কার এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ বিভিন্ন সূচকের ওপর নির্ভর করে। কোনো একক রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন্দ্র করে ঋণ সিদ্ধান্ত নেওয়া হয়, এমন ধারণা বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। তবে তারা এটাও স্বীকার করছেন যে সুশাসন, স্বচ্ছতা ও দুর্নীতি বিরোধী অবস্থান আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ফলে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের প্রতি আস্থার প্রশ্ন পুরোপুরি অপ্রাসঙ্গিকও নয়। এদিকে রেজা কিবরিয়ার এই বক্তব্য বিএনপির অভ্যন্তরেও আলোচনার জন্ম দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে দলীয় শীর্ষ নেতৃত্বকে ঘিরে এমন মন্তব্য প্রকাশে আসা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে কী প্রভাব ফেলবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বিএনপি বা তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের অর্থনীতি যখন চ্যালেঞ্জের মুখে, তখন এমন সংবেদনশীল ইস্যুতে দায়িত্বশীল ও পরিমিত বক্তব্যই পরিস্থিতি সামাল দিতে সহায়ক হতে পারে। অন্যথায় রাজনৈতিক বিতর্ক আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিকূল বার্তা দিতে পারে। বাংলাদেশ নামক রাষ্ট্রটির বর্তমান চিত্র একটি কাফকায়েস্ক দুঃস্বপ্নের মতো। একদিকে মানব সভ্যতা যখন চাঁদের মাটি ছুঁয়ে মহাকাশের সীমানা প্রসারিত করছে, অন্যদিকে এখানে জনগণকে পেট্রোল পাম্পে সারা রাত মশারির ভেতর বসে রাত কাটাতে হচ্ছে 1 গ্যালন ডিজেলের আশায়। এটি কোনো সাধারণ দুর্দশা নয়, এটি একটি রাষ্ট্রীয় অক্ষমতার নির্মম বহিঃপ্রকাশ, যার নেপথ্যে রয়েছে দীর্ঘ 4 দশকের সুচতুর রাজনৈতিক ভণ্ডামি আর সুবিধাবাদী জনগোষ্ঠীর সম্মিলিত আত্মহনন। যে সরকার আজ দেশ চালাচ্ছে তার জন্মই হয়েছে বন্দুকের নল আর সেনানিবাসের পেট থেকে। 2026 সালের সেই তথাকথিত নির্বাচন একটি প্রহসন ছাড়া কিছুই ছিল না। প্রধান রাজনৈতিক দলগুলোকে যখন কোণঠাসা করে রাখা হলো, জনগণ যখন বয়কটের পথ বেছে নিল, ঠিক তখনই একদল মুখোশধারী নিজেদের মধ্যে ভোটাভুটি করে রাষ্ট্রীয় কাঠামোর চূড়ায় বসে গেল। এই যে চেহারাগুলো আজ সংসদ ভবনের চেয়ারগুলো গরম করছে, এরা কার্যত ক্ষমতার লুটেরা মাত্র। এদের রাজনৈতিক দর্শন বা রাষ্ট্র পরিচালনার কোনো নৈতিক ভিত্তি নেই। আছে শুধু প্রাসাদ ষড়যন্ত্র আর বিদেশি প্রভুদের পায়ে লুটিয়ে পড়ার এক অদ্ভুত দক্ষতা। রাষ্ট্র পরিচালনার এই ব্যর্থতা এখন আর গোপন নেই। জ্বালানি তেল নেই, বিদ্যুৎ নেই, শিশুদের টিকা পর্যন্ত বন্ধ। একজন প্রধানমন্ত্রী যিনি দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন, তিনি আজ দেশের মানুষের দুঃখ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। তিনি হয়তো ভাবেন প্রাথমিক বিদ্যালয় মানেই প্রাথমিক বিশ্ববিদ্যালয়। যে মানুষটি শিশু মৃত্যুর মতো সংবেদনশীল ইস্যুতে হাসপাতালে না গিয়ে সিনেমা হলে ছবি দেখতে যান, তার কাছে দেশের মানুষের আর্তনাদ বোধগম্য হওয়ার কথা নয়। তার উপদেষ্টারা ফটোশপে কৃষি কার্ড বিতরণের ছবি বানিয়ে যে বিভ্রম ছড়ান, তা শুধু তাদের নির্লজ্জতা ও জনগণকে বোকা বানানোর প্রবণতাকেই প্রকট করে। কিন্তু দায় কি শুধু এই ভণ্ড নেতাদের? নিঃসন্দেহে বড় দায়ভার বর্তায় সেই জনগোষ্ঠীর ওপর যাদের সম্পর্কে বলা যায় উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। এই জাতি সুবিধাবাদের জীবন্ত প্রতিচ্ছবি। ক্ষমতা যখন যার হাতে, এরা তখন তারই পায়ে তালি বাজায়। ধর্মের দোহাই দিয়ে নারী নেতৃত্বকে একদিন হারাম খতোয়া দেয়া জামায়াত পরদিন খালেদা জিয়ার আঁচলতলে আশ্রয় নেয়। একই গোষ্ঠী সকালে ভারতকে গালাগালি করে, বিকেলে আবার ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের ডিজেলের জন্য হাত পাতে।
এই আত্মসম্মানহীন পরজীবী মানসিকতা জাতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে তা আজ পেট্রোল পাম্পে মশারি টাঙিয়ে ঘুমানো রিফাত ও আমির হোসেনদের দিকে তাকালেই বোঝা যায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলে অর্গানাইজড হিপোক্রেসি। দিনে এক কথা, রাতে আর এক কথা। বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান যে রাজনীতির খাল কেটেছিলেন, সেই খাল দিয়েই তিনি জামায়াত শিবিরের মতো কুমির এনেছিলেন। আজ সেই কুমিরই গোটা রাষ্ট্রটাকে গিলে খাচ্ছে। এরা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ লিখে পবিত্রতা দাবি করলেও রাষ্ট্রীয় মদের লাইসেন্স বিলিতে এদের দ্বিধা নেই। এমন ভণ্ডামির রাজনীতির কাছে একটি জাতির ভবিষ্যৎ জিম্মি হয়ে আছে। এই পঙ্গপালের দল ভোট দিয়ে নিজেদের ভাগ্যে যা বরণ করে নিয়েছে তার সুফল এখন ভোগ করছে। কিন্তু এটা তো কেবল সূচনা মাত্র। ষোড়শ শতাব্দীর দার্শনিক ফ্রান্সিস বেকন যাকে বলেছিলেন রিভেঞ্জ অফ নেচার, সেই প্রকৃতির সেই প্রতিশোধ বাংলাদেশ এখন প্রতিটি ইঞ্চিতে টের পাচ্ছে। একদিন যে জাতির ভাগ্যে শেখ হাসিনার মতো দূরদর্শী রাষ্ট্রনায়ক জুটেছিল, সে জাতি আজ তার যোগ্য শিক্ষাই পাচ্ছে। সংসদে বসা ওই ফোলানো মুখগুলো মিলেও তার এক জুতার মর্যাদার সমকক্ষও হবে না। এ যেন এক উন্মাদ উটের পিঠে চলা এক স্বদেশ, যার গন্তব্য অজানা অন্ধকারে। মঙ্গলবার বাংলাদেশে শুরু হয়েছে ১০ম শ্রেণীর ফাইনাল এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিকে চূড়ান্ত বিদ্যুৎ সংকটে ডুবে রয়েছে গোটা দেশ। মাত্রা ছাড়া গরমের মধ্যে সর্বত্র ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে ছাত্রদের পড়াশোনা লাটে উঠেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষার আয়োজন করা নিয়েও চিন্তায় অভিভাবকেরা। সংকটের কারণ হিসাবে যুদ্ধের জন্য বিশ্বজোড়া জ্বালানির অভাবকেই দায়ী করছে প্রশাসনিক মহল। কিন্তু সরকারের পক্ষে যেন দা নেই বিদ্যুৎ সংকট নিয়ে। এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় সারা দেশে এবার অংশ নিচ্ছে ১৮,৫৭,৩৫৪ জন পড়ুয়া। হাঁসফাঁস গরমে লোডশেডিংয়ের ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। রাজধানী ঢাকার গুলশন, বনানী, ধানমন্ডি, উত্তরার মতো অভিজাত এলাকাগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাখার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে দফতর। সেখানে লোডশেডিং হলেও দিনে বড়জোর ২.৫-৩ ঘণ্টা। সেখানে মন্ত্রী নেতাদের বাসভবন হওয়ায় তারা মানতে নারাজ। রাজধানীর অন্য অঞ্চলে দফায় দফায় ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, রংপুর, খুলনা সহ বিভিন্ন অঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। কোথাও ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ আসা যাওয়া করছে। জেলা শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট সবচেয়ে বেশি। বিস্তীর্ণ এলাকায় দিনে ৮ থেকে ১২ ঘণ্টা, কোথাও কোথাও তার চেয়েও বেশি সময় বিদ্যুৎ থাকছে না। পাওয়ার গ্রিড বাংলাদেশ কর্তৃপক্ষ এই সংকটের কারণ হিসাবে কম বিদ্যুৎ উৎপাদনকে দায়ী করছেন। উৎপাদন কম হওয়ার কারণ হিসাবে তারা বিশ্বজোড়া জ্বালানি সংকটকে দায়ী করছেন। বিদ্যুৎ বণ্টনের কাজ করা পল্লী বিদ্যুৎ সমিতিগুলি জানাচ্ছে প্রয়োজনের চেয়ে অনেক কম বিদ্যুৎ তারা পাচ্ছে, ফলে লোডশেডিং করা ছাড়া গতি থাকছে না। গত ৩ দিন ধরে বাংলাদেশের সর্বত্র ভ্যাপসা গরম পড়েছে। দিনের বেলা রোদের তেজে বাইরে বেরোনো যাচ্ছে না। তার মধ্যে লোডশেডিং। যশোরের এক এসএসসি শিক্ষার্থীর মা মানোয়ারা বেগম ফোনে বললেন, রাতে অন্ধকার নামলেই লোডশেডিং। সবার তো জেনারেটর চালানোর সামর্থ্য নেই। মোমবাতি আর হারিকেন ভরসা আমাদের। আজকের ছেলেরা এসবে অভ্যস্ত নয়, ফলে পড়াশোনা হচ্ছে না তাদের। ঢাকার সেগুনবাগিচার এক সাংবাদিকের চিন্তা সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়া নিয়ে। তার কন্যা একটি নামী স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু পরীক্ষার সময় লোডশেডিং হবে না এমন কোনো আশ্বাস সরকার দিতে পারেনি। এই সাংবাদিকের প্রশ্ন, এই কয়েক ঘণ্টা সময় কেন লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করে না সরকার? রাজশাহীর তানোরের বাসিন্দা মুফিদুল ইসলামের ইন্ডিয়ান বাইকের তেল ফুরিয়ে রিজার্ভে ঠেকায় তিনি পেট্রোল পাম্পে যান। সেখানে তখন ১.৫ কিলোমিটার লম্বা গাড়ির লাইন। বাংলাদেশে লাইন ঠিক একটির পিছনে একটি গাড়িতে হয় না, সবসময়ই তা ঝাঁকঝাঁক গাড়ির লাইন। সে লাইন ২-৪ হাত এগোতে এগোতে সূর্য যেমন পাটে বসল, পাম্পও বোর্ড ঝোলালো, মজুদ তেল শূন্য। আবার তেল এলে বিক্রি হবে। বিপাকে পড়লেন মফিদুল। ভাই শহীদুল লাইন দিয়েছে ১ কিলোমিটার দূরে আরেকটি পাম্পে, সেখানে লাইন আরও লম্বা। চাচতো ভাই ফজলু আগের দিনই মাঝ রাস্তায় তেল ফুরিয়ে চরম বিপদে পড়েছিল। পাম্প থেকে বাসায় ফিরে গেলে ফের পাম্পে আসতে পারার মতো তেল যে গাড়ির ট্যাঙ্কে পাবেন, এমন আত্মবিশ্বাস পাচ্ছেন না মফিদুল। অথচ কালই জরুরি কাজে তাকে রাজশাহী সদরে যেতে হবে। বেগতিক বুঝে বাসায় ফোন করে মফিদুল জানালেন, রাতে ফিরছেন না, সকালে তেল ভরে বাসায় ফিরবেন। রাস্তায় শুয়েই কাটাবেন রাতটা।
শুধু মুফিদুলই নন, বহু মানুষই তেলের লাইনে দিনে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে রাত কাটাচ্ছেন রাস্তায় শুয়ে। শুধু রাজশাহীর তানোরই নয়, পঞ্চগড় থেকে কুয়াকাটা, হালুয়াঘাটা থেকে টেকনাফ, বাংলাদেশ জুড়ে এখন তীব্র জ্বালানি সংকট। গাড়ির তেলের অধিকাংশই পেট্রোল বা অকটেন, ডিজেল লাগছে বিদ্যুৎ কেন্দ্রিক টারবাইন আর জলযান চালাতে। সংকটে সমুদ্রে নোঙর করে থাকা পণ্যবাহী জাহাজগুলিকে চট্টগ্রাম বন্দরে খালাসের জন্য টেনে নিয়ে আসা বন্ধ হওয়ার উপক্রম বেছিল। আবার সেই জাহাজের কয়েকটা বাংলাদেশের জন্য জ্বালানি তেলই বয়ে এনেছে। জাহাজ টেনে আনার গুরুত্বপূর্ণ কাজ যে জলযানগুলি করে থাকে, সেগুলি চলার মতো ডিজেলও ভাড়ারে ছিল না। অসম থেকে মৈত্রী পাইপলাইনে ভারত দফায় দফায় যে ডিজেল পাঠিয়েছে, তাতে সমস্যা অনেকটা কেটেছে। চট্টগ্রাম বন্দরের কাজকর্ম অব্যাহত থেকেছে, কিন্তু পাম্পগুলিতে তেলের হাহাকার মেটেনি। যানবাহনের লাইনও কমেনি। এই পরিস্থিতিতে তারেক রহমানের বিএনপি সরকারের ভূমিকাটিও রহস্যময়। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব মন্ত্রীর একরা, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরকার আগামী দিনের জন্য জ্বালানির বন্দোবস্ত করতে উঠে পড়ে লেগেছে। মন্ত্রী এমপিরা এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশংসায় ভিজিয়ে দিচ্ছেন, আর মানুষ তেলের খোঁজে রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছেন। নির্দল এমপি রুমিন ফারহানা সংসদে গলা চড়িয়ে বলেছেন, মন্ত্রীরা বলছেন তেলের কোনো অভাব নেই, এদিকে কোনো পাম্পে তেল নেই। মানুষ কি শখ করে ঘণ্টার পর ঘণ্টা লাইন দিচ্ছেন? সংসদের প্রধান বিরোধী নেতা জামায়াতে ইসলামীর শফিকুর রহমান মন্তব্য করেছেন, দেশের কোনো পাম্পে তেল নেই, তেল রয়েছে কেবল সংসদে, সেখানে উপচে পড়ছে তেল। বাংলাদেশে পাইপের গ্যাস নেই যেসব এলাকায়, সেখানে এলপিজির সিলিন্ডারই গ্রাহকদের ভরসা। সেই সিলিন্ডার 14 নয় 12 কেজির। চলতি মাসে 2 দফায় বাড়িয়ে সরকার সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 1728 টাকা। গ্রাহকদের অভিযোগ, সরকারি দাম যাই হোক, সিলিন্ডার পেতে গেলে 2400 থেকে 2500 টাকা খরচ করে কালোবাজারি ভরসা। ইতিমধ্যেই তেল ও গ্যাস সরবরাহে ব্যাপক দুর্নীতি ও সিন্ডিকেটবাজির অভিযোগ উঠেছে, যার মধ্যমণি শাসক দলের নেতারাই। মনে করিয়ে দিচ্ছেন আন্তরালে থাকা এক মানবাধিকার কর্মী। বছর কয়েক আগে শ্রীলঙ্কায় কিন্তু পালা বদলা ঘটিয়েছে এই জ্বালানি সংকটই। শিক্ষা নেবেন কি তারেক রহমান? নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি পুলিশ সদর দপ্তরের এক চিঠিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের এই নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদ সামি ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত 2 সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এই চক্রটির জাতীয় সংসদ ভবন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং শাহবাগ সহ গুরুত্বপূর্ণ এলাকায় হামলার পরিকল্পনা করতে পারে। এছাড়া তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা তথ্যে ইঙ্গিত রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানান, সম্ভাব্য যে কোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্টদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির এক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে। শুক্রবার রাত 10:30টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমি গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন কদমি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান এবং তার ভাতিজা, রূপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুমন শেখ 27। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কদমি গ্রামের বাসিন্দা হেলালের ছেলে সজলকে কিছুদিন আগে মাদক সেবনের অভিযোগে পুলিশ আটক করে। পরে জামিনে মুক্ত হয়ে সে এলাকায় ফিরে আসে।
শুক্রবার রাতে ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ মোল্লার সমর্থক হিসাবে পরিচিত কয়েকজন সজল, সজীব, নাজমুল ২২, রাসেল ২০, রাকিব ২২ ও শিপন ২৪, বিএনপি নেতা আব্দুর রহমান তাদের পুলিশে ধরিয়ে দিয়েছেন এমন সন্দেহে তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযোগ রয়েছে এই ঘটনার জের ধরে তারা রাতের অন্ধকারে অতর্কিত হামলা চালিয়ে আব্দুর রহমান ও তার ভাতিজাকে কুপিয়ে গুরুতর জখম করে। আহত আব্দুর রহমান অভিযোগ করে বলেন, ফিরোজ মোল্লার লোকজন দীর্ঘদিন ধরে মাদক সেবন ও এর সঙ্গে জড়িত। সজলকে পুলিশ ধরার পর থেকেই তারা আমাকে সন্দেহ করে আসছিল। সেই ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই। অভিযুক্ত কৃষক লীগ নেতা মোহাম্মদ ফিরোজ মোল্লা বলেন, আমি ওই সময় গোপালগঞ্জে ছিলাম। শুনেছি ছেলেপেলেরা মারধর করেছে। এখন বিষয়টি মিটমাট করা যায় কিনা দেখছি। এই বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এই ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। এই সফরকে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার ২৪ এপ্রিল রাতে ইসলামাবাদে পৌঁছলে আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান আসিম মনির। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে তিনি দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, শান্তি প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ পুনরায় শুরু করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে গিয়ে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট বলেন, পাকিস্তানের মধ্যস্থতায় এই সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে এবং পুরো প্রক্রিয়ায় পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও জানান, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। উল্লেখ্য, এর আগে ১১-১২ এপ্রিল ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের প্রথম দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও তা শেষ পর্যন্ত অগ্রগতি ছাড়াই ভেস্তে যায়। বর্তমানে পাকিস্তান নতুন করে সংলাপের পথ তৈরি করতে সক্রিয় প্রচেষ্টা চালাচ্ছে।